আর আজকে থেকে শুরু হলো সাংগঠনিক বৈঠক। বিভিন্ন জেলা ধরে ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংগঠনিক বৈঠক করবেন। সেই সাংগঠনিক বৈঠকে জোর দেবেন কোন কোন ইস্যুতে, মূলত আবিরের সঙ্গে কথা বলবো। আবির, উত্তরের জেলাগুলো দিয়ে বৈঠক শুরু। কিছুক্ষণ আগেই কোচবিহার জেলার সাথে বৈঠক শেষ করেছেন এবং এই মুহূর্তে আলিপুরদুয়ার জেলা নিয়ে বৈঠক চলছে। এই বৈঠকগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা জেলা এবং প্রত্যেকটা জেলার বিভিন্ন ব্লকের আলাদা আলাদা করে কিছু বৈশিষ্ট্য রয়েছে এবং সেখানে রাজনৈতিক সমীকরণও আলাদা। তার একটা বিশেষ সমীক্ষা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হয়েছিল, তার বিভিন্ন রিপোর্ট এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের হাতে রয়েছে। এর মধ্যেও দাঁড়িয়ে তিনটে জিনিস খুব গুরুত্বপূর্ণ। এক, কোথাও যদি নিজেদের মধ্যে কোনো দূরত্ব বা দ্বন্দ্ব থাকে সেটা মিটিয়ে কাজ করতে হবে। দুই, লোকসভা নির্বাচনে যে আসনগুলোতে জয় হয়েছে তার মধ্যে থাকা বিধানসভাগুলিতে ব্যবধান আরো বৃদ্ধি করতে হবে এবং যে জায়গাগুলিতে কম হয়েছে সেগুলোকে মেকআপ করতে হবে। এবং 3 নম্বর অবশ্যই যেটা গুরুত্ব পেতে চলেছে সেটা হচ্ছে যে এই যে এসআইআর এবং বাংলাভাষী আন্দোলনকে আরো বেশি করে সুযোগ কাজে লাগানো এবং প্রত্যেকেই যাতে এলাকাতে আরো বেশি করে সময় দেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে পাড়ায় সমাধান যে প্রকল্প নেওয়া হয়েছে সেটাকেও যাতে উপযুক্তভাবে ব্যবহার করতে পারা যায় সেই সংক্রান্ত বার্তাও থাকছে এই সাংগঠনিক বৈঠকগুলির ক্ষেত্রে। আর জানা যাচ্ছে এই বাংলা ভাষা এটাকেও এনআরসি কোচবিহারে এখনো পর্যন্ত 5 জনকে চিঠি, এই সমস্ত নিয়ে আন্দোলনের রূপরেখা তৈরি করে দেওয়া হচ্ছে। বাংলার বাসিন্দাদের এনআরসি নোটিশের প্রতিবাদে কাল কোচবিহারে প্রতিবাদ সভা। কাল কোচবিহারের 19 জায়গায় প্রতিবাদ সভা। এরপরে নিশ্চয়ই আবার বিভিন্ন জেলায় আরো জেলায় এই আন্দোলন চলবে। আমরা তো আগামীকাল জেলার 19টা জায়গাতে আমরা অবস্থান বিক্ষোভ কর্মসূচি নিয়েছি। বিরোধী দলনেতা উনি বলেছিলেন 65 জন এমএলএকে নিয়ে উপস্থিত হবে। আমরা বলেছিলাম গুনবার জন্য বসে থাকবো। আমাদের ডিসকাশন ছিল, সেই আলোচনাগুলো শেষ হলো এবং এটা মাননীয় নেত্রীর কাছে যাবে এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবটা দেখে নিয়ে কনসিডারেশন করবেন সব একসাথে। আপনারা তো দেখেছেন লোকসভায়, বিধানসভাগুলো তো দেখবেন। কুচবিহার যেহেতু আসাম সংলগ্ন, আসাম বিজেপির সরকার, হেমন্ত বিশ্ব শর্মাকে দিয়ে কুচবিহারের মানুষকে আতঙ্কিত করা হচ্ছে, প্যানিক তৈরি করার জন্য এই কাজগুলো করা হচ্ছে, যাতে আমরা লোকাল বিজেপি এমএলএদের কাছে স্যারেন্ডার হয়ে যাই যে আমাদেরকে বাঁচাও, আসাম সরকার আমাদেরকে রক্ষা করো। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে এখন রাজনৈতিক তরজা তুঙ্গে। সংসদ বারবার অচল হচ্ছে, আর এবার হাইকোর্ট বলে দিল বুথ লেভেল অফিসার কারা। হাইকোর্ট জানিয়ে দিল কমিশনের গাইডলাইন মেনে বিএলও নিযুক্ত করতে হবে। 2022-এর 4 অক্টোবর কমিশনের যে গাইডলাইন ছিল সেই গাইডলাইন মেনেই কমিশন নিযুক্ত করবে বিএলও, বুথ লেভেল অফিসার। সেই ক্ষেত্রে কি বলা হয়েছে যে জাতীয় নির্বাচন কমিশনের গাইডলাইনে নির্দেশ করে বলা আছে, শিক্ষকদের ক্ষেত্রে বলা আছে পড়ুয়াদের ক্ষতি না করে ভোটের কাজ দেওয়া যেতে পারে। ছুটির দিন নন টিচিং টাইমে ভোটের কাজে বিএলও হিসেবে কাজ করতে পারেন। ম্যাক্সিমাম বিএলও নিযুক্তকরণ অন্যান্য ডিপার্টমেন্ট থেকে করতে হবে। সব থেকে কম বিএলও নিযুক্তকরণ করতে হবে শিক্ষকদের। এটাই 2022 সালের গাইডলাইন। স্থায়ী কর্মী না অস্থায়ী কর্মী হবে বিএলও, তাও নির্দিষ্ট করা হয়েছে গাইডলাইনে। আর এখানে গাইডলাইন মানা হচ্ছিল না বলে অভিযোগ এনে হাইকোর্টে মামলা করেন প্রাথমিক শিক্ষকদের 50 থেকে 51 জন। আরো বিস্তারিত জানবো, প্রতিনিধি অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, দেখো, বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার, ভোটার লিস্টে সংযোজন বিয়োজন এই কাজগুলি যারা করবে ভোটের আগে, তারা কারা হতে পারবে এবং এটি গাইডলাইন রয়েছে 4 অক্টোবর 2022-এর জাতীয় নির্বাচন কমিশনের দেওয়া। সেই গাইডলাইন মেনে আমাদের রাজ্যে বিএলও নিযুক্তকরণ হচ্ছিল না, এই মর্মে প্রাথমিক শিক্ষক অভিযোগ করে। আজকে বিচারপতি অমৃতা সিনহা পর্যবেক্ষণ করে স্পষ্ট জানিয়ে দিল, কমিশনের যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন অনুযায়ী গভর্নমেন্ট বা সেমি গভর্নমেন্ট 13টা ক্যাটাগরি থেকে যাদের বিএলও নেওয়ার কথা, একেবারে টিচারদের ক্ষেত্রে যে নিয়ম রয়েছে সেগুলি মেনে এই গাইডলাইন নিযুক্তকরণ করতে হবে, বিএলও নিযুক্তকরণ করতে হবে এবং তাদের কাজ বন্টন করতে হবে। এক্ষেত্রে প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রেও তাদের ছুটির দিন এবং নন টিচিং টাইমের মধ্যেই তাদের এই কাজ করতে হবে, এটা পর্যবেক্ষণে স্পষ্ট করলো বিচারপতি। বেশ।